আজকের আলোচনার বিষয়বস্তু আমার তাহাজ্জুতি কাকা, আমার মুর্শিদ কিবলাজান হজরতে বাটপার তাহাজ্জুতি কাকা ডেস্টিনির বোর্ডে আইতে পারবো কি পারবো না, আজকে এইটা নিয়ে আমরা একটা ইভালুয়েশন করবো। এটা আজকের মূল বিষয়। তবে তার আগে দালাল গোষ্ঠীতে একটু হালকা ডলা দিয়ে নেই। আপনারা তো জানেন যে ওগুলো একটু ডলা না দিলে আবার আমার কি হয় না, পেটের ভাত হজম হয় না। তো যাই হোক, তো কেউ ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনি গো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো তো? চলে চলে ব্যবসা চলে চলে, সেল হয়? এই যে ফিলাট ফুলাট লাগেনি, স্যাটেলাইট লাইট লাগেনি? হ্যাঁ, চলে চলে, চালাই যান চালাই যান, ডেসপারেট অ্যাক্টিভিটিস চালাই যান। দিলাম দোয়া কইরা, খান বাবা ভিক্ষা কইরা। যাই হোক, আমাদের আজকের মূল আলাপে আইসা পড়ি। গত 15 থেকে 20 দিন বা বিশেষ করে গত এক মাসে মোটামুটি আমগো যারা শুভাকাঙ্ক্ষী তাগো অনেকের ভিতরে একটা চিন্তা ঢুকে গেছে, মানে হ্যাঁ কইলজাত কামড় দিছে একটা, যে ভাই এই যে এনএফসি করতেছি, এই যে 10 পয়েন্ট করতেছি, এই যে 500 পয়েন্ট করতেছি, এই যে মার্কেটিং প্ল্যান নিয়ে আগাই যেতেছি, ভাই এই যে কামকাজ করতেছি, তো যদি বাটপারে বোর্ডে আহে তাইলে কি হইব? তো এই চিন্তা ভাবনা নিয়ে মাশাল্লাহ আমগো অনেক শুভাকাঙ্ক্ষী এখন বড়ই চিন্তিত। হেগো কলিজাতে পানি নাই। অনেকেই মানে ফোন দিয়া এই আলাপগুলাই করে বেশিরভাগ। তো আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা জিগান যে বাটপার তাহাজ্জুতি কাকায় যদি বোর্ডে আহে তাইলে কি হইব, আপনাকেও এই প্রশ্নের উত্তরটা নিয়ে আজকের আলোচনা। তো যাই হোক, তার আগে আসেন কাজের আলাপটা একটু সেরে নেই। বাটপারের আলাপ একটু পরে করি, আগে কাজের আলাপটা একটু সেরালি। আপনারা তো জানেন যে আমরা ইশপের মাধ্যমে এখন এই মুহূর্তে যে কাজগুলো করতেছি তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ম্যান পাওয়ার বিজনেস। তো ওই ম্যান পাওয়ার বিজনেস গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ম্যান পাওয়ার বিজনেসে কি কি অপরচুনিটি এই মুহূর্তে আমাদের কাছে আছে ডেস্টিনি ইশপের মাধ্যমে। আমরা আজকে এটা নিয়ে আবার একটু হালকা রিপিট করব, দেন আমার তাহাজ্জুতি কাকার, আমার মহব্বতের কাকার বিষয়াদি নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। আমাদের মেহেরপুরের শাম্মী ভাই, জুবাইদ আহমেদ শাম্মী ভাই লিখছেন, কি অবস্থা লিডার, শরীরটা মনটা ভালা তো? হ্যাঁ লিডার, শরীরটা ভালা, মনটা ভালা। তাহাজ্জুতি কাকারে দূরের উপরে রাখতে পারলে মনটা তো এমনি ভালো থাকে, বুঝেন না? যাই হোক, আসেন কামের আলোচনায় আসি। কাজ কি কি ইশপের মাধ্যমে আমরা এই মুহূর্তে কি কি কাজ করতেছি। আমি গত সপ্তাহে আলোচনা একবার করছিলাম, আজকে আবার একটু হালকা আলোচনা সেরে নেই। আমাদের সর্বশেষ ইশপের মাধ্যমে একটা আলোচনা করছিলাম যে আমাদের বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রিক্রুটিং বিজনেসম্যান এবং একই সাথে রিয়েল এস্টেট বিজনেসম্যান আমাদের সুজন ভাই, উনি ওনার এই কোম্পানিকে, ওনার রিক্রুটিং এজেন্সি SLA ইন্টারন্যাশনালকে ডেস্টিনি ইশপের মাধ্যমে ডেস্টিনির সাথে অ্যালাইন করছেন। তার মানে ওনার প্রতিষ্ঠানের সকল ধরনের সেবা এখন আমরা ডেস্টিনি ইশপের মাধ্যমে নিতে পারবো এবং আমরা পয়েন্টও অর্জন করতে পারবো। তো ওই বিষয়গুলাই আমরা গত সপ্তাহে যে আলোচনা করছিলাম সেটা আজকে একটু হালকা আবার রিপিট করি। ওনার এখানে আমরা যে কাজগুলো এখন করতে পারবো, নাম্বার 1, সৌদি আরবে আমরা এই মুহূর্তে ম্যান পাওয়ার বিজনেসে সম্পৃক্ত হতে পারি। সৌদি আরবে কার্যক্রমের সাথে সৌদি আরবে যদি আমরা এই মুহূর্তে কাজ করতে চাই, যেমন এই মুহূর্তে সৌদি আরবের কি কি প্রস্তাবনা আছে, সৌদি আরবে আমরা কি কি কাজ করতে পারবো আমাদের সুজন ভাইয়ের ম্যান পাওয়ার বিজনেস এই কোম্পানি থেকে। 1 নাম্বার, পদের নাম পেট্রোল পাম্প ওয়ার্কার, বেতন 1400 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর, যাতায়াত আকামা কোম্পানির অন্যান্য সুবিধা যা এগুলো সবই সৌদি লেবার ল অনুযায়ী হবে। টোটাল খরচ হলো 5 লাখ টাকা, তার এইখানে পয়েন্ট হলো 500। তার মানে আমাদের সুজন ভাইয়ের কোম্পানির মাধ্যমে আপনি যদি সৌদি আরবে একজন লোক পাঠান আপনি 500 পয়েন্ট পাবেন। গেল এটা। এবার আসি দ্বিতীয় আলোচনায়, সেটা হলো বুলগেরিয়ার একটা অফার, একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা কান্ট্রি বুলগেরিয়ার এখানে যেই কাজটা সেটা হলো পদের নাম ওয়ার্কার,
বেতন 900 থেকে 1200 ইউরো, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 8 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40 বছর, টোটাল খরচ হবে 17 লাখ। এইখানে ডেস্টিনি পয়েন্ট পাবেন 1500। তার মানে বুলগেরিয়াতে আপনি যদি সুজন ভাইয়ের এই ম্যান পাওয়ার বিজনেসের মাধ্যমে বুলগেরিয়াতে লোক পাঠান, আপনি পাবেন 1500 পয়েন্ট, মানে টার্বো সেন্টার। আচ্ছা, গেল এটা। সৌদি আরবের আরো একটা কাজ আছে। সৌদি আরবের বিখ্যাত একটা ফার্মেসিতে ফার্মেসি ওয়ার্কার হিসেবে লোক নেওয়া হবে। পদের নাম ফার্মেসি ওয়ার্কার, বেতন 1100 রিয়াল, থাকা কোম্পানির, খাওয়া নিজের, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 35 বছর। এখানে বেসিক ইংরেজিটা জানা থাকতে হবে। কেন বেসিক ইংরেজি জানা থাকতে হবে? কারণ ফার্মেসিতে আপনি কাজ করতে গেলে ফার্মেসির ওষুধ সবই তো ইংরেজিতে লেখা, সো বেসিক ইংরেজি জানা থাকতে হবে। এখানে আকামা, ইন্স্যুরেন্স, চিকিৎসা, কোম্পানির অন্যান্য সুবিধা যা আছে সব সৌদি লেবার ল অনুযায়ী হবে। এবং এখানে টোটাল খরচ পড়বে 5 লাখ টাকা। এখানে পয়েন্ট 500 পয়েন্ট। তার মানে আপনি যদি সৌদি আরবে ফার্মেসি ওয়ার্কারে একজন লোক পাঠান, এখানে আপনি 500 পয়েন্ট পাবেন। আরো আছে, সাইপ্রাসের একটা কাজ আছে আমাদের সুজন ভাইয়ের এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। সাইপ্রাসে এখানে জরুরি ভিত্তিতে কিছু হোটেল, রেস্টুরেন্ট এবং সুপার শপে লোক নেওয়া হচ্ছে। পদের নাম ওয়ার্কার, বেতন 650 থেকে 700 ইউরো, থাকা খাওয়া কোম্পানির, ডিউটি 9 থেকে 12 ঘন্টা, বয়স 21 থেকে 40। এখানে আবার একটা ব্যাপার আছে, ইন্টারভিউ টিকতে হবে। মানে আপনি এখানে পাসপোর্ট জমা দেওয়ার পরেই যে আপনি যেতে পারবেন এটা কনফার্ম না। পাসপোর্ট জমা দেওয়ার পরে ডেলিগেট কোম্পানি আপনাকে ডাকবে ইন্টারভিউর জন্য। আপনি যদি ইন্টারভিউ টিকেন দেন আপনি যেতে পারবেন। এখানে টোটাল খরচ 13,50,000 টাকা, ডেস্টিনি পয়েন্ট 1500। তার মানে এইখানে আপনি যদি এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে কোনো লোক পাঠান, সুজন ভাইয়ের এই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সাইপ্রাসে কোনো লোক পাঠালে আপনি পাবেন 1500 পয়েন্ট টার্বো। এর বাইরেও ম্যাকডোনাল্ডের একটা কাজ আছে। ম্যাকডোনাল্ডের নাম শুনছেন নিশ্চয়ই আপনারা। ম্যাকডোনাল্ড এটা একটা বিখ্যাত ফাস্টফুড কোম্পানি। সৌদি আরবে ম্যাকডোনাল্ডেও লোক নেওয়া হচ্ছে। আপনি সুজন ভাইয়ের এই কোম্পানির মাধ্যমে যদি ম্যাকডোনাল্ডে যদি লোক পাঠান সৌদি আরবে, এখানেও 500 পয়েন্ট। এর বাইরে আরো কিছু কাজ আছে। সামনে মালয়েশিয়ার ভিসা সম্ভবত ওপেনিং হচ্ছে। রাষ্ট্রীয়ভাবে সম্ভবত সব প্রোটোকল মেনটেন হয়ে গেছে। সম্ভবত 2 রাষ্ট্রের মধ্যে চুক্তিও হয়ে গেছে। সম্ভবত আনুষ্ঠানিক ঘোষণাটুকু বাকি। তো উইদিন শর্ট টাইম মালয়েশিয়াতেও কাজের সুযোগ তৈরি হবে। মালয়েশিয়াতেও এই সুজন ভাইয়ের এই রিক্রুটিং কোম্পানির মাধ্যমে মালয়েশিয়াতেও আপনারা লোক পাঠায়া পয়েন্ট অর্জন করতে পারবেন। এর বাইরে ভিসা প্রসেসিং, টিকিটিং, আরো অন্যান্য যা যা আছে সব কাজই এই রিক্রুটিং এজেন্সি থেকে আপনারা করতে পারবেন সুজন ভাইয়ের ইশপ থেকে। আর এর বাইরে আমাদের মিরপুরের আরেকটা ইশপের কথা তো বললাম। এই মিরপুরে আমাদের অপু ভাইয়ের যে ইশপ, সেখান থেকে অলরেডি আপনারা অনেকেই এই যে রমাদান ফুড প্যাকেজ নিছেন, নিত্য প্রয়োজনীয় পণ্য। সামনে এটাকে আমরা আরো বড় পরিসরে আমরা খুব অচিরেই সামনে নিয়ে আসতেছি। নিত্য প্রয়োজনীয় বাজার থেকে শুরু করে একেবারে গ্রোসারি অল আইটেম নিয়ে আমরা একটা মান্থলি গ্রোসারি প্যাকেজ রেডি করার পরিকল্পনা করতেছি। কাজ চলতেছে, উইদিন শর্ট টাইম এটা আপনাদেরকে জানানো হবে। এর বাইরে আরো অনেকেই অনেক ইশপ নিয়ে কাজ করতেছেন। আরো অনেক আপডেট নিশ্চয়ই ইশপের মাধ্যমে আপনারা পাইতেছেন এবং আশা করি পাবেন। আচ্ছা, তো আমরা এবার আসি কাকার আলোচনায়, আমার তাহাজ্জুতি কাকার আলোচনায়। আমার মুর্শিদ কিবলা জান, আমার হজরতে বাটপার তাহাজ্জুতি কাকার আলোচনায় আসি। আমাদের খোকন ভাই লিখছেন ভ্রমণ ভিসায় কত পয়েন্ট। আচ্ছা সুজন, খোকন ভাই, আমি লাইভ শেষ করে আপনার লগে কথা কমনে, টুরিস্ট ভিসার কথাই তো কইতেছেন, এটা নিয়ে লাইভ শেষ করে আপনারে ফোন দিবনে। যাই হোক, আসেন এবার আসি আমার বাটপার কাকার বোর্ডে আসার সম্ভাবনা কত দূর সেটা নিয়ে একটু আলোচনায় আসি। তবে এই জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু পিছন থেকে দেখতে হবে। মানে আপনি পুরো জিনিসটা আপনি একটা গ্ল্যান্স উপর থেকে যদি না দেখেন, আপনি আমার বাটপার কাকার বর্তমান পরিস্থিতি বুঝতে পারবেন না। কাকায় তো সব লুকায়, কাকায় তো সব গোপন খবর লুকায়, কিন্তু এগুলো তো আমরা তল দিয়ে চিপাচাপা টানে টুনে বাইর করি, বুঝেনি তো। তো সেই রকম কিছু খবরই আজকে আলোচনা করবো আপনাদের লগে। জয়পুরহাট থেকে আমাদের মাসুম রেজা ভাই ধন্যবাদ জানাইছেন। জি মাসুম রেজা ভাই, আপনাকেও ধন্যবাদ। আমাদের পরেশ ভাই গুড মর্নিং জানাইছেন। হ্যাঁ, শরীর মন ভালো লিডার, আপনি কেমন আছেন? ধন্যবাদ। আমাদের পরেশ ভাই কিন্তু ওনার একটা কোম্পানি নিয়ে কাজ করতেছেন এবং একই সাথে সম্ভবত
ব্লু মার্ট নামে একটা অপশন নিয়ে উনি কাজ করতেছেন। আশা করি ওনার কাছ থেকেও আমরা ডেস্টিনির লুক্রেটিভ কিছু প্রোডাক্ট ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ পাবো। এনিওয়ে, আমি তাহলে যে আলোচনায় ছিলাম সেই আলোচনায় যাই, কাকার আলোচনা। দেখেন, আমার বাটপার কাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে যদি আপনি ইভ্যালুয়েশন করতে না পারেন, তাইলে আপনি এই কাকায় বোর্ডে আইতে পারবো কি পারবো না, বা কি পরিস্থিতি হইব সেটা আপনি বুঝতে পারবেন না। এই জন্য সার্বিক পরিস্থিতিটা আপনাগুলোকে একটু হালকা আলোচনা করে নিই। তো আসেন, প্রথম যে আলোচনা সেই আলোচনাটা শুরু করি। আপনারা কি একটা জিনিস জানেন, কাকার নামে এই মুহূর্তে যে অনেকগুলো মামলা চলতেছে? আপনারা কইতে পারেন যে ট্রি প্ল্যান্টেশনের মামলা তো শেষ, আপনারা কইতে পারেন মাল্টিপারপাসের মামলা তো শেষ। তো ট্রি প্ল্যান্টেশনের মামলা এইটা শেষ মানেই যে কাকার বাকি মামলা শেষ তা তো না। মাল্টিপারপাসের মামলা যে শেষ তার মানেই যে কাকার মামলা শেষ তা তো না। আসেন, কি কি মামলা আছে সেই বিষয়গুলো আসেন আমরা একটু দেখি। প্রথম কথা হইল 2025-এ কাকায় যে বাড়িল, এই যে রায়, এই রায়ের মধ্যে কি লেখা আছিল? রায়ের ভিতরে অনেকগুলো লেখার মধ্যে একটা লেখা ছিল, এই রায়ের ভিতরে উল্লেখযোগ্যভাবে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে যে কাকার যেই সম্পত্তি এবং কাকার যেই অ্যাসেট এর ভিতরে কিন্তু ডেস্টিনির শেয়ারও আছে। তো ওই ডেস্টিনির শেয়ার যেটা সেটাও বিক্রি কইরা, লিকুইড কইরা গ্রাহকের টাকা ফেরতের নির্দেশনা কিন্তু এই রায়ে আছে। সর্বশেষ যে রায়টা হইল কাকার। তাইলে এইবার আপনি শুরু করেন পুরা বিষয়টার মনিটরিং। আপনাকে আরেকটা তথ্য দিই, অর্থঋণ আদালতে এই ইস্যু নিয়ে কাকার নামে যে মামলা চলতেছে জানেন? মানে কাকার শেয়ার, ডেস্টিনির শেয়ার বিক্রি কইরা গ্রাহকের টাকা ফেরতের যে আদেশ, এটার বিরুদ্ধে কাকায় আপিল করছে। তো ওই আপিলের শুনানি এখন অর্থঋণ আদালতে চলতেছে। যারা অর্থঋণ আদালত সম্পর্কে জানেন আপনারা নিশ্চয়ই এই বিষয়টা বুঝবেন। অর্থঋণ আদালতে কাকার এই শেয়ার ইস্যু নিয়ে, কাকার এই শেয়ার থাকবো কি থাকবো না এটা নিয়ে অর্থঋণ আদালতে অলরেডি কি চলতেছে? মামলা চলতেছে। তার মানে যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত ডেস্টিনির ডাইরেক্টর হওয়া তো দূরের কথা, বাটপারে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবে এই মুহূর্তে তার কোনো নিশ্চয়তা নাই। ডাইরেক্টরশিপ তো পরের ব্যাপার, ডিরেক্টর তো পরের ব্যাপার। বোঝা গেল? তার মানে অর্থঋণ আদালতের মামলা নিষ্পত্তির আগ পর্যন্ত ওই বাটপারে ডাইরেক্টর তো বাদ, সে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবেও কোনো ক্লেম করতে পারবো না এখনো। গেল 1 নাম্বার। 2 নাম্বার, কাকায় যে কুরুত কুরুত করে কাকায় যে কুরুত কুরুত করে যে চট্টগ্রামে যায়, আপনারা কি জানেন কেন লেগে যায়? ওই যে কইছিল মনে আছে, আজ থেকে 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগে ওর দালাল, ওই মুরুক্ষ চোদা যে ফৈকরা চোদা দালাল যেগুলো হুট করে যে চিক্কর দিছিল যে আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকেই ডেস্টিনির ব্যবসার নবজাগরণ শুরু হতে যাচ্ছে, মনে আছে? আরো মাস 6 বা 1 বছর আগে বা 6 মাস 8 মাস আগে এগুলো কিন্তু চিল্লাইতো। আসলে কিন্তু ব্যবসার কোনো ফুক্কুর চুক্কুর না, যাইতো হইলো হাজিরা দিত। ওইখানে কিন্তু তার নামে আরেকটা মামলা আছে যেখানে বিনিয়োগকারী মামলা করছে। ওই যে মুরুক্কচোদারা কয় যে ডেস্টিনির এই কোন ডিস্ট্রিবিউটর নাকি এর নামে মামলা করে নাই, এরকম অনেকগুলো কথা কিন্তু কয়। তো এটা কিন্তু মিছা কথা। ডেস্টিনির অনেক মামলা, মানে বাটপারের নামে অনেক মামলা হয়েছে, বিনিয়োগকারীরা অনেক মামলা করছে। আমরা যেই কয়টা জানি এর বাইরে আরো অনেক মামলা অনেকে করছে, আমরা হয়তো বা জানিও না। তো যেই কয়টা জানি এগুলাই শেয়ার করতেছি। আমাদের প্রদীপ কান্তি দাদা ধন্যবাদ জানাচ্ছেন। হ্যাঁ দাদা ধন্যবাদ। এই তো আমাদের মনির ভাই এসে পড়ছেন, আমাদের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের জাদরেল ঘাউরা লিডার, আমগো মতো ডেসপারেট লিডার। হ্যাঁ মনির ভাই ধন্যবাদ আপনাকে। মনির ভাই চালায় যান, আপনার স্বপ্নময় পর্ব সর্বশ্রেষ্ঠ খুব সুন্দর হয়েছে। আশা করি স্বপ্নময় পর্ব 21 খুব দ্রুতই আমরা পাবো ইনশাল্লাহ। এনিওয়ে, যেটা কইতেছিলাম, তাহলে বাটপার কাকার নামে প্রথমত অর্থঋণ আদালতে মামলা চলতেছে। এই আমাদের গাইবান্ধার খোকন ভাই কি লেখছেন? লিডার মূর্খচোদা বুদ্ধি প্রতিবন্ধী লাইভে যুক্ত হয়েছে, তার লারা দেন। ও কোন দিকে কোনটা লাইভে যুক্ত হয়েছে? না আমি তো আবার লারা দিতে মিস করি না। আচ্ছা যাই হোক, ফাঁক ফুক দিয়ে লারা দি, মনে টেনশন নিয়েন না। তো যে আলোচনায় ছিলাম, কাকার নামে মামলা হয়েছে অর্থঋণ আদালতে। মামলা বলতে ওই যে ডেস্টিনির যে শেয়ার, এই শেয়ারটা বিক্রি করে গ্রাহকের টাকা ফেরতের যে আদেশ আদালত দিছে, সেই আদেশের বিরুদ্ধে কাকায় আপিল করছে এবং এটা নিয়ে শুনানি চলতেছে হলো অর্থঋণ আদালতে।
তার মানে যতদিন অর্থ ঋণ আদালতের এই মামলা নিষ্পত্তি না হইব ততদিন এই বাটপারে ডাইরেক্টর তো দূরের কথা, সে ডেস্টিনির শেয়ার হোল্ডার হিসেবেও তার আইনগত ক্লেম করার কোনো সুযোগ নাই। 1 নাম্বার। 2 নাম্বার, তার চট্টগ্রামে মামলা চলতেছে, চট্টগ্রামে তার ট্রি প্ল্যান্টেশন মাল্টিপারপাস এগুলো নিয়ে কিন্তু চট্টগ্রামেও বিনিয়োগকারীরা মামলা করছে। এটার জন্য মাসে মাসে কিন্তু সে কয়েকদিন পর পরে হাজিরা দিতে যায়, আর এই বাটপার গোষ্ঠী চিক্কুর দেয় যে এই ব্যবসা হবে ব্যবসা হবে। এই হুদাই মাঝখানে কিন্তু চিল্লাই ছিল, এখন দেখছেন চিল্লাচিল্লি, চট্টগ্রামের চিল্লাচিল্লি বন্ধ হয়ে গেছে। ওই যে প্রোগ্রামে যাইতো আর আসলে তো যাইতো হাজিরা দিতে, আর কইতো কি চট্টগ্রামে ব্যবসার লেগে যেতেছে, বিশাল বিজনেস কনফারেন্স, হুদাই বিজনেস কনফারেন্স, যাইতো মূলত সাক্ষী দিতে। এটার একটা মামলা চট্টগ্রামে। এর বাইরে ঢাকায় আমগো হুদা ভাই যে বাটপারের নামে মামলা করছে জানেন, আমাদের একজন বিনিয়োগকারী হুদা ভাই অত্যন্ত পরিচ্ছন্ন এবং অত্যন্ত ভদ্র মার্জিত একজন ব্যক্তি। হুদা ভাইও কিন্তু এই যে ট্রি প্ল্যান্টেশন এই বিনিয়োগের ইস্যু নিয়ে বাটপারের নামে মামলা করছে, এবং এই যে গত সপ্তাহে কিন্তু বাটপার এই মহানগরের এই মামলায় সিএমএম আদালতে গত সপ্তাহে কিন্তু বাটপার হাজিরা দিছে। জানেন এটা? বাটপারে তো এইসব লুকায়, কিছু কয় না, কিন্তু এইসব খবর তো আমরা পাই। কেমনে পাই, কোত্থেকে পাই, কিভাবে পাই, এই খবর আর জিগায়েন না আর কি। যাই হোক, তার মানে দেখেন আমাদের হুদা ভাই যে মামলা করছে ঢাকায়, এই ঢাকার সিএমএম আদালতে গত সপ্তাহেও বাটপার হাজিরা দিছে, এবং তারা কাঠগড়াতেও কিন্তু দাঁড় করাইছে। এবং আমি যতদূর জানি আগামী জুন মাসের 2 তারিখ এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। মানে আমার তাহাজ্জুদি কাকার বিরুদ্ধে হুদা ভাই যে মামলা করছে, আমাদের বিনিয়োগকারী হুদা ভাই যে মামলা করছে, এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী জুন মাসের 2 তারিখ। আর জ্বর মুরুক্কুচোদা যে দালাল আছে না, ফৈকরা চোদা, এগুলা কয় যে বাটপারের নামে নাকি কোনো ডিস্ট্রিবিউটর মামলা করে নাই। এটা মিছা কথা, বাটপারের নামে অনেকেই মামলা করছে। এইগুলোর অনেক তথ্য আমরা হয়তো বা জানি না, যেগুলো জানি এগুলো শেয়ার করতেছি। সামনে তো আরো অনেক মামলা হইব ওর নামে, যে বিনিয়োগকারী যারা আছে এর সামনে তো আরো অনেক মামলা হইবে, এগুলো জাস্ট সময়ের ব্যাপার আর কি। তাহলে এখন দেখেন আগামী জুন মাসের 2 তারিখে যে এই জায়গায় শুরু হইতেছে বাটপারের নামে সাক্ষ্য গ্রহণ, তাইলে এই মামলাটাও কি চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে? হয় নাই। এর বাইরে আরো অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে, এইগুলা গেল বাটপারের নামে মামলা। তাইলে আপনি দেখেন তার বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে অর্থঋণ আদালতে চলতেছে, তার শেয়ার থাকবে কি থাকবে না, তার শেয়ার বিক্রি করে গ্রাহকের টাকা ফেরত দিতে হবে, এই আপিল থাকবে কি থাকবে না, এটার শুনানি, এটার মামলা। তার মানে এইটা যতদিন নিষ্পত্তি না হবে ততদিন পর্যন্ত সে আইনত ডেস্টিনির শেয়ার হোল্ডারও ক্লেম করতে পারবো না, ওই শেয়ারের মালিকানাও সে ক্লেম করতে পারবো না। ডাইরেক্টর তো দূর কি বাত। চট্টগ্রামে বিনিয়োগকারী মামলা করছে, সেটার হাজিরাতে দৌড়ের উপরে আছে, হোক একদম বার হয়ে যেতেছে। ঢাকায় বিনিয়োগকারীরা মামলা করছে, এইটারও অনেক দৌড়াদৌড়ি আছে। আরো কিছু বিষয় আছে, মালিক পক্ষের থেকেও কিছু বাম্বু গেছে, আমাদের সচেতন কিছু শেয়ার হোল্ডার আছেন যাদের পক্ষ থেকে আরো কিছু বাম্বু গেছে, এগুলার আলোচনায় গেলাম না, এগুলা ধীরে ধীরে আপনারা সবই জানবেন। তারপর ঢাকায় যে মামলাটা হয়েছে, আমাদের হুদা ভাই ঢাকায় যে মামলা করছে, সেই মামলাতে কিন্তু আগামী 2 তারিখ, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু বাটপারের বিরুদ্ধে। তো হুদা ভাই তো স্বাক্ষর দিব সবার আগে। হুদা ভাই আমরাও কিন্তু স্বাক্ষর, আমরা তো আসলে ওই আপিলে তো নাই। হুদা ভাই যে 18-19 জনের নিয়ে মামলা করছে, এই 19 জন বিনিয়োগকারীর মধ্যে তো আমরা নাই, থাকলে আমরাও কিন্তু সাক্ষী গ্রহণে দাঁড়াই যেতাম। যাই হোক, যে 19 জন 18 বা 19 জন মিলা হুদা ভাইয়ের নেতৃত্বে মামলা করছে, এই 19 জন বিনিয়োগকারী এবার বাটপারের বিরুদ্ধে 18 জুনের 2 তারিখ থেকে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হইলে এরা সাক্ষী দেওয়া শুরু করব। তার মানে বাটপারের অবস্থা বুঝতে পারছেন, তার আইনি অবস্থা কই আছে, কোন জায়গায় আছে, বুঝতে পারছেন? আমাদের সজীব শাহরিয়ান ভাই, আমাদের কলেজ গেটের ছাত্রের লিডার, লিখছেন, একজন লিখছেন আলিসে আসলে, কাকায় আলিস আসলে ভালো বিনোদন পাই। হ, কাকায় আলিসে এলে তো আমরা বিনোদন পাই। কাকা মানেই হলো বিনোদন। কাকায় এখন দিলদার, ওই হইতেছে এখন ডেস্টিনির কি দিলদার, ওই হলে এখন কমেডি ক্যারেক্টার, ডেস্টিনির কমেডি ক্যারেক্টার। আমাদের এটা একটা কমন, আমাদের মোজাম্মেল ভাইয়ের একটা কমন একটা ডায়লগ দেওয়া শুরু করছেন। মোজাম্মেল ভাইয়ের ডায়লগটা কিন্তু এখন হিট হইতেছে, ডক্টর নুরানি বাটপার। ডক্টর নুরানি, কি লাগছে আমাদের মোজাম্মেল ভাই, বগুড়ার সিনিয়র পিএইচডি মোজাম্মেল ভাই লাগছেন, ডক্টর নুরানি বাটপার তো যে কোনো মূল্যে অক্টোবর 2025 বোর্ডে ঢুকতে চেয়েছিল। হ্যাঁ তো কতবার কইছে যে কোনো মূল্যে বোর্ডে, অক্টোবর 2025 বোর্ডের হোগা দিয়া ঢুকাই দেওয়া হয়েছে আর কি। যাই হোক, ওদিকে আর গেলাম না, আজকে একটু কাজের আলোচনাতেই থাকে আর কি।
তাহলে দেখেন তার বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তার নামে একাধিক মামলা এবং একাধিক বিষয় অলরেডি চলমান, এবং তার শেয়ার, ডেস্টিনির শেয়ার তার থাকবে কি থাকবে না এটা নিয়ে চলতেছে টানাটানি। বোর্ডের ডাইরেক্টর তো দূর কি বাত, বোঝা গেল এটা। এবার আসেন বাকি যে ব্যাপার যেগুলো আসে, আরো কিছু পয়েন্ট নিয়ে এবার আপনাদের সাথে আলোচনা করি। কাকার কি অবস্থা, হের তলা কত কাঁচা, হের তলায় যে কি দুর্বলতা, সেগুলা নিয়ে আরো কিছু আলোচনা করি। খোকন ভাই, গাইবান্ধার খোকন ভাই লিখছেন মামলার সিরিয়াল আছে কিন্তু মূর্খচোদা বুদ্ধি প্রতিবন্ধী না বুঝে টাকা দেয় আর মারা খায়, সেই টাকা দিয়ে কুতুব হাজিরা দেয়। কথা সত্য, কথা সত্য। এই টাকা দিয়ে কুতুবে হাজিরা দেয়, মানে যে ওই মূর্খচোদা দালাল যেগুলো আছে না, এগুলো তো ধরেন হোগামারা খায়, কাকার হোগামারা খায়, তো এগুলার শিক্ষা হয় না। এগুলা কি করে, ওই যে গোয়া মারা খায়, রাস্তায় রাস্তায় গোয়া মারা খায়, টাকা আইন না কাকারে দেয়, কাকায় আবার এটা দিয়ে করে গোয়া মারে, এরপরে এগুলার গোয়া মারা খায়, শিক্ষা হয় না। মনির ভাই লিখছেন মোহাম্মদ হোসেন কোথায়, তথ্য আছে আপনার কাছে? আছে আছে আছে, উনি এখন কানাডা, আমরা যতদূর শুনছি উনি চিকিৎসার জন্য কানাডা গেছেন, এই পর্যন্ত তথ্য আছে আর কি। যাই হোক, এবার আসেন আদালতে এবার রিট পিটিশন নিয়ে ডেস্টিনির বোর্ড, যেটা 173-এর 22-এর রায়ে যে বোর্ড গঠিত হয়েছে, সেই বোর্ড নিয়ে এখন কি লারালাপ্পা চলতেছে, আসেন এটা একটু আলোচনা করি। এই মুহূর্তে ডেস্টিনির বোর্ড গঠনের জন্য, ডেস্টিনির বোর্ড ইস্যু নিয়ে আদালতে 6টা পক্ষ রিট করছে। কয়টা পক্ষ ভাই? 6টা পক্ষ, মাশাআল্লাহ, 6 খান পক্ষ রিট করছে। এই আলোচনায় এখন আসি, মজা পাইবেন কিন্তু, খুবই মজা। প্রথম পক্ষ বিপ্লব বিকাশশীলের নেতৃত্বে 5 জন, মানে ওই যে আমগো 173-এর 22-এর ডাইরেক্টর আর কি, বিপ্লব বিকাশশীল, ওই যে অফিসে আসে না, যে গত 9 মাস ধরে যেইগুলা অফিসে আসে না, যে ডাইরেক্টর গুলো অফিসে আসে না, কোম্পানির কার্যক্রমে সময় শ্রম মেধা অর্থ কিছুই দেয় না, এবং গত 9 মাস ধরে যে আলিস সেন্টারের সকল কার্যক্রম চলতেছে, যেখানে কোনো সহযোগিতা করতেছে না যেগুলা, এর ভিতরে একটা এই যে বিপ্লব বিকাশশীল, এর নেতৃত্বে 5 জন। এরা আপিল করছে আদালতে, মানে রিট পিটিশন করছে একটা। কি কি রিট পিটিশন করছে এগুলো বিস্তারিত পরে আলাপ করতেছে, আগে 6টা পক্ষ একটু বুঝালই। 1 নম্বর হইল বিপ্লব বিকাশশীলের নেতৃত্বে 5 জন রিট পিটিশন করছে, এটা হলো প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষ সিরামনির নেতৃত্বে করছে 3 জন, আরেকটা রিট করছে, এটা হলো দ্বিতীয় পক্ষ। তৃতীয় পক্ষ আমাদের বোর্ডের ডাইরেক্টর, এবং এই মুহূর্তে যিনি অ্যাক্টিভ এবং গত 9 মাস ধরে কন্টিনিউ যিনি আলিসে সময় দিতেছেন, শ্রম সময় মেধা অর্থ দিয়ে ডেস্টিনিকে সহযোগিতা করতেছেন, আমাদের ডিরেক্টর, বোর্ডের ডিরেক্টর জনাব সাইফুল আলম রতন, উনার নেতৃত্বে 3 জন। এটা হলো 3 নম্বর পক্ষ। চতুর্থ পক্ষ আমাদের হেড অফ অপারেশন প্রোডাক্ট, এবং গত 9 মাস ধরে যিনি ডেডিকেটলি বোর্ডের ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও ডেস্টিনিকে শ্রম সময় মেধা অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন এবং প্রতিদিন অফিস করতেছেন, আলিসে সার্ভিস দিতেছেন, জনাব গোলাম রব্বানী সুমন, ওনার নেতৃত্বে 4 জন। এটা হলো চতুর্থ পক্ষ। পঞ্চম পক্ষ হলো জনাব কাজী আশরাফুল হক, আমাদের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, সম্ভবত হেড অফ অপারেশন আইটি বা HR এরকম একজন হবেন, আমাদের শেয়ারহোল্ডার জনাব কাজী আশরাফুল হক, যিনি বোর্ডের ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও গত 9 মাস ধরে বা গত 10 মাস ধরে বা গত 1 বছর ধরে ডেস্টিনির সকল কার্যক্রমে শ্রম সময় মেধা অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন এবং আলিস সেন্টারে সময় দিতেছেন। অথচ বোর্ডের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও অনেক বাটপার আলিসে আসতেছে না, ওই বাটপারের প্ররোচনায় অনেকে আলিসে আসতেছে না। কিন্তু জনাব কাজী আশরাফুল হক বোর্ডের ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও উনি ডেস্টিনিতে শ্রম সময় মেধা অর্থ দিয়ে ব্যবসায়িক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আজ পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। সেই জনাব কাজী আশরাফুল হকের নেতৃত্বে 1 জন। এটা হলো পঞ্চম পক্ষ। আর ষষ্ঠ পক্ষ হইল একজন। এই একজন কেডা? এই একজন হলো আমার তাহাজ্জুদি কাকা। বুঝা গেল? তার মানে 173-এর 22-এর রায়ে গঠিত বোর্ডের ইস্যু নিয়ে এই মুহূর্তে আদালতে রিট করছে 6টা পক্ষ। কি কি? 1 নম্বর পক্ষ বিপ্লব বিকাশশীলের নেতৃত্বে 5 জন। 2 নম্বর পক্ষ সিরামনির নেতৃত্বে 3 জন। 3 নম্বর পক্ষ সাইফুল আলম রতনের নেতৃত্বে 3 জন। 4 নম্বর পক্ষ গোলাম রব্বানী সুমনের নেতৃত্বে 4 জন। 5 নম্বর পক্ষ কাজী আশরাফুল হকের নেতৃত্বে 1 জন। এবং 6 নম্বর পক্ষ আমার তাহাজ্জুদি কাকা। তো এই যে পক্ষ, 6 পক্ষ, এরা যে আদালতে আপিল করলো, কে কি চায় আসেন সেটা একটু দেখি।
এর ভিতরে কিছু পক্ষের চাওয়া হইল নতুন বোর্ড গঠন, এবং যারা ইনএক্টিভ মানে যে গত 9 মাস ধরে যে ডাইরেক্টর গুলা, দেখেন এগুলা কত বড় মাদার চোদ। 173/22 রায়ের মাধ্যমে আদালত এই বোর্ডের পরিচালকদেরকে দায়িত্ব দিছে আমাদের কর্মসংস্থান ফেরতের জন্য। অথচ আদালতের এই রায় উপেক্ষা কইরা এই যে বাটপার যেগুলা আছে এগুলা কিন্তু গত 9-10 মাস ধরে আলিসে আসে না। কোনগুলা? এই যে বিপ্লব বিকাশশীল আলিসে আসে না, জাকির হোসেন কিসলু আলিসে আসে না, শাহজাদা আল মাহমুদ আলিসে আসে না, হোসেন আজাদ আলিসে আসে না, তারপরে ওই যে শামনুন হাসান শামীম আলিসে আসে না, ইব্রাহিম খলিল লিটন আলিসে আসে না, এরকম আরো অনেকগুলো আছে, এরকম 9-10টা, সিরামনির আলিসে আসে না। তার মানে দেখেন 173/22 রায়ের মাধ্যমে আদালত রাষ্ট্রের পক্ষ থেকে নির্দেশনা দিছে, ডেস্টিনির 13 জন শেয়ার হোল্ডারকে নির্দেশনা দিছে যে 45 লক্ষ মানুষের কর্মসংস্থান ফিরায় দাও। অথচ এই গ্রেট মাদার চোদ এই বাটপার গুলা গত 9 মাস ধইরা আলিসে আসে না, আদালতের রায় উপেক্ষা কইরা তারা আলিসে আসে না, আমাদের কর্মসংস্থান ফেরত নিয়ে কোনো কাজও করে না। তার মানে এরা আদালতের রায়কে উপেক্ষা করতেছে, এই 9-10 বাটপার। বিপরীতে শুধুমাত্র 4 জন ব্যক্তি আমাদের আদালতের রায় ফলো করে আমাদের কর্মসংস্থান ফেরতের জন্য কাজ করতেছেন ওই বোর্ডের। কারা কারা? জনাব সাইফুল আলম রতন, ওনাকে ধন্যবাদ জানাই। জনাব কামরুল হাসান, ওনাকে ধন্যবাদ জানাই। জনাব ইকবাল কাদরি আমার জানা মতে উনিও আছেন, এবং আছেন আমাদের প্রফেসর মঈন। এই 4 জন ব্যক্তি ওই বোর্ডের যে 13 জনকে বোর্ডে 173/22 পরিচালক করছিল, তার ভিতরে এই 4 জন ব্যক্তি আমার জানা মতে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে গত 9 মাস ধরে ধারাবাহিকভাবে কাজ করে যেতেছেন। তার মানে ওই 4 জনই শুধুমাত্র ডেস্টিনির 45 লক্ষ লোকের কর্মসংস্থান ফেরতের জন্য কাজ করতেছে। আর ওই বাকি যেই 9-10টা আছে ওই মাদার চোদগুলা অফিসে আসে না, এবং আদালতের যে রায় দিছে আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার জন্য, ডেস্টিনির সকল কার্যক্রম চালু করার যে নির্দেশনা দিছে, সেই নির্দেশনাকে উপেক্ষা করে শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বাটপারের প্ররোচনায় তারা আলিসে আসে না, এবং গত 9-10 মাস ধইরা এই কোন কার্যক্রমে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সহযোগিতা করতেছে না। তো এই কারণেই আমাদের এই রিট পিটিশনের একটা পক্ষ নতুন বোর্ড গঠনের জন্য আপিল করছেন, যাতে ওই 9-10 মাস ধরে যেই বাটপার মাদারচোদ গুলা আসে না, আদালতের রায়কে উপেক্ষা কইরা, আদালত বলছে কন্টিনিউ তোমরা কাজ কইরা 45 লাখের কর্মসংস্থান ফিরাই দিবা, এই জন্য তোমাদেরকে পরিচালক করলাম। অথচ ওই মাদারচোদ গুলো অফিসে আসে না, আলিসে আসে না, ডেস্টিনির কোনো কাজে সহযোগিতা করে না, বরং বিরোধিতা করতেছে। এবং গত 9-10 মাস ধরে ব্যবসায়িক কার্যক্রম যে এত দূর আসছে, একটা ফুটা পয়সা দিয়েও সহযোগিতা করতেছে না। তাইলে ওই ইনঅ্যাক্টিভ ডাইরেক্টর ওই মাদারচোদ গুলোর লাথি দিয়া বোর্ড থেকে বাইর করে দেওয়া দরকার না? আমাদের কোনো স্বার্থ এগুলা দেখতেছে? ওই বাটপারের কথায় প্ররোচিত হইয়া এগুলা বিরোধিতা করতেছে। বোঝা গেল বিষয়টা? তাহলে ওই ইনঅ্যাক্টিভ যে ডাইরেক্টর আছে, যেগুলারে আদালত ডেস্টিনি চালানোর দায়িত্ব দিছিল, অথচ ডেস্টিনি না চালাইয়া ইনঅ্যাক্টিভ হইয়া বয়ে রয়েছে, ওইগুলারে বাদ দিয়া নতুন বোর্ড গঠনের জন্য একটা পক্ষ আপিল করছে। খুবই যুক্তিসঙ্গত, এটা একটা পক্ষের চাওয়া। আবার আরেকটা পক্ষের চাওয়া আছে, এই যে রিট পিটিশন যারা করছে তাদের ভিতর থেকে আরেকটা পক্ষের চাওয়া হইল যে বোর্ড যেটা আছে এটাই থাকুক, সমস্যা নাই, কিন্তু নতুন বোর্ডে নতুন চেয়ারম্যান চাই। মানে ওই যে প্রশান্ত ভূষণ বড়ুয়া যে বর্তমান চেয়ারম্যান, তারে বাদ দিয়া নতুন আরেকজন চেয়ারম্যান চাই। এটা হলো আরেকটা পক্ষ। আর আরেকটা পক্ষ আছে, হ্যাঁ কিছুই করে না, কোনো আপিলও করে না, কিছুই করে না, খালি সবকিছুতে বিরোধিতা করে। এটা হলো আমার তাহাজ্জুদি কাকা। মানে ওই যে বাটপারে কিছুই করে না, কোনো আবেদনও করে না, কিছুই করে না, খালি সবকিছু বিরোধিতা করে। মানে খালি হোগার মধ্যে আঙ্গুল দেয়, খালি হোগায় আঙ্গুল দেয়, হাগেও না, পথ ছাড়ে না। এটা হলো এই বাটপার। তাহলে দেখেন এই যে 6টা পক্ষ আদালতে আপিল করলো, তার ভিতরে 6টা পক্ষের মধ্যে বেসিক চাওয়া মূলত 3টা। একটা পক্ষের চাওয়া হইলো যেগুলো ইনঅ্যাক্টিভ আছে, মাদারচোদ যেগুলো আছে, অফিসে আসে না, ডেস্টিনির ডিস্ট্রিবিউটর যারা আছে, ডেস্টিনির ডিস্ট্রিবিউটরের স্বার্থ সংরক্ষণের জন্য যারা বোর্ডের সহযোগিতা করতেছে না, গত 9-10 মাস ধরে কোনো সহযোগিতা করতেছে না, এগুলোর বাদ দেওয়া নতুন ভাবে যারা অ্যাক্টিভ তাদেরকে নিয়ে বোর্ড গঠন, এটার একটা আপিল। আরেকটা পক্ষ আছে, সবাইরে বাদ দেওয়ার কথা বলে নাই, খালি বলছে চেয়ারম্যানের বাদ দেওয়া নতুন চেয়ারম্যান গঠন। আর আরেকটা পক্ষ হইলে যে আমার তাহাজ্জুদি কাকা কিছুই করে না, খালি সবকিছু বিরোধিতা করে, কোনো আবেদনও করে না, কিছুই করে না, খালি বিরোধিতা করে আর হোগায় আঙ্গুল দেয়। এই হলো মোটামুটি তিনটা পক্ষ। আমাদের মোখলেস ভাই লিখছেন রফিকুল আমিন কি চায়?
ও ভাই কইতেছি বাটপারে কি চাই ভাই এখনো বুঝেন নাই। ওর কামই হইলো ডেস্টিনির কার্যক্রমটারে যত দূর সম্ভব ভুজামিল দিয়া এটারে ইনঅ্যাক্টিভ রাখা। কারণ ডেস্টিনির কার্যক্রম অ্যাক্টিভ হয়ে গেলে এই 45 লাখের বিশাল জনশক্তি তো এখানে এসে পড়বে, তাইলে এই জনশক্তি দিয়ে সে আর ওই অন্য কিছু করতে পারবে না। বুঝেন নাই? যাই হোক, আমি আরো বিস্তারিত আলোচনা করতেছি। তাইলে এখন দেখেন, এই যে 6টা পক্ষ 173-এর 22-এর রায়ের মানে বিপরীতে রিট করলো এবং এদের যে চাওয়া পাওয়া এগুলোর প্রেক্ষাপটে আসলে কি হইতে পারে? কি হইতে পারে আসেন। এটা আদালতের নির্দেশনা, রাষ্ট্রের নির্দেশনা, আদালতেই যা ভালো মনে করে তাই করবে। বিজ্ঞ আদালতের নির্দেশনাই চূড়ান্ত। তো আমরা কিছু ইভালুয়েশন করি, আমরা একটু ধারণা করি, আমরা কিছু পারসেপশন করতে পারি কি হইতে পারে। আসেন দেখি। তো এই সার্বিক প্রেক্ষাপটে এইবার আসেন আমরা মূলত আমি ইভ্যালুয়েশন করে দেখছি যে 3টা ঘটনা ঘটতে পারে, আরো অনেক কিছু ঘটতে পারে। প্রাথমিকভাবে হয়তো বা 3টা ঘটনা ঘটতে পারে এই রিট পিটিশনের রায়ে, বাকিটা আদালতের নির্দেশনায়। আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করতেছি। 1 নাম্বার, যেই বোর্ড আছে সেই বোর্ডই থাকতে পারে, তাহলে তো হইলই, যে বোর্ড আছে এই বোর্ড। 2 নাম্বার, চেয়ারম্যান চেঞ্জ হইতে পারে। যে চেয়ারম্যান আছে ওই চেয়ারম্যান চেঞ্জ হয়ে, ওই যে দেখেন না বাটপারে বৈশাখীর বোর্ডে আপিল করছিল, তো বৈশাখীর চেয়ারম্যান চেঞ্জ করতে চেয়েছিল, তো বৈশাখীর চেয়ারম্যান প্রশান্ত ভূষণ বড়ুয়ারে সরাইয়া নতুন আরো চেয়ারম্যান আরো রাষ্ট্রীয় ভাবে আরো কিছু লোক দিয়ে দিছে। মানে কাকার বাস ছিল একটু, এখানে আরো মোটা বাস খাইছে আর কি। তো এখানে এরকম হইতে পারে যে প্রশান্ত ভূষণ বড়ুয়া উনি চেয়ারম্যান আছেন, হয়তোবা আদালত যদি বিজ্ঞ আদালত যদি মনে করে হয়তোবা ওনাকে সরাইয়া নতুন ভাবে আরো কিছু লোককে দায়িত্ব দেওয়া, কাউকে চেয়ারম্যান দিতে পারে, এটাও হইতে পারে। অথবা 3 নাম্বার, বোর্ড পুনর্গঠন হইতে পারে। প্রিন্সিপাল মোহাম্মদ নুরুল আমিন বলছেন আমাদের টাকা কবে পাবো? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসেন আপনাদেরকে আরো একটা তথ্য জানাই। আপনারা কি জানেন এই মুহূর্তে আমাদের টাকা ফেরত প্রাপ্তির ক্ষেত্রে আসলে আরো কি কি ছোট্ট ছোট্ট প্রবলেম আছে ইন্টারনাল? দেখেন আমার জানা মতে আমাদের অডিট কিন্তু প্রায় শেষ। তো অডিট শেষ হয়েছে, এবার অ্যাসেট ম্যানেজমেন্ট এবং অ্যাসেট লাইবিলিটিস মানে সম্পদ কত দায় কত এটা নিরূপণ করে আদালতে টাকা ফেরতের জন্য আপিল করতে হবে না? তো সেই আপিল করতে গেলে বোর্ড রেজুলেশন করে সকল ডাইরেক্টরের স্বাক্ষর লাগবে না? তো ওই যে মাদারচোদ যেগুলো আছে 8-9 মাস ধরে অফিসে আসে না, যেগুলোর নাম কইলাম, এগুলোর নাম আবার কম একটু পরে, আমি আর একটু পরে আইতেছি। এগুলা কি করে জানেন? ওই অডিট রিপোর্টে এগুলা রেজুলেশনে স্বাক্ষর করতেছে না। তো ওই অডিট রিপোর্টে যেহেতু স্বাক্ষর করতেছে না, সেহেতু বোর্ড ডাইরেক্টরদের স্বাক্ষরিত রেজুলেশন আদালতে জমা দিয়া টাকা ফেরতের নির্দেশনা চাওয়া যাইতেছে না। তার মানে দেখেন এক সেন্সে আমাদের কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে এই গ্রেট মাদারচোদ গুলা তো বাধা দিতেছেই, পাশাপাশি আমাদের বিনিয়োগ ফেরতের ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে এই বাইঞ্চোতের বাচ্চারা। বোঝা গেল? আমি আর একটু ক্লিয়ার করবো আর একটু পরে, আজকে এগুলোর ধোলাই হবে, আরো ভালো মতো ধোলাই হবে। আমি আরো কয়েকটা তথ্য শেয়ার করে নেই। মোকলেশ ভাই লেখছেন শুনানির তারিখ কবে? ভাই এটা আমি আপনার ইনবক্সে জানা মনে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই 3টা ঘটনা যদি ঘটে, ধরেন যে বোর্ড আছে সেই বোর্ডই থাকে, তা বাটপাড়ার আসার কোনো সুযোগ আছে? নাই। ধরেন চেয়ারম্যান চেঞ্জ হইলো, আরেক চেয়ারম্যান আসলো, বাটপাড়ার আসার কোনো সুযোগ আছে? নাই। ধরেন বোর্ড পুনর্গঠন হইল, নতুন বোর্ডে আরো অনেকেই ধরেন আসলো, তো বাটপাড়ার আসার সুযোগ আছে? নাই। একটা সিপা দিয়া বাটপার আসতে পারে, সে ওই চেষ্টাটাই করতেছে। কোনটা জানেন? হ্যাঁ, তো জানে যে হ্যাঁ ডাইরেক্টর হিসেবে আসা সম্ভব না, আবার তার শেয়ার নিয়ে টানাটানি, অর্থ ঋণ আদালতে মামলা চলতেছে। তো এই বাটপারে মাল্টিপারপাসের জন্য ঢুকছিল না, ওই যে একটা ভোগীযোগী কমিটি কইরা এই কমিটির মাধ্যমে মাল্টিপারপাসের সিইও হিসেবে ঢুকছে না? তো এখন চাইতেছে হের পছন্দ মতো একটা বোর্ড কইরা, হের পছন্দের চেয়ারম্যান বয়াইয়া বোর্ডের মাধ্যমে একটা রেজুলেশন কইরা সিইও বা ডাইরেক্টর মার্কেটিং বা একটা ফুটুস দিয়ে চাকরি করার লেগে আর কি। হ্যাঁ, এত জানে যে বোর্ডের ডাইরেক্টর হিসেবে ঢুকতে পারবো না, ডাইরেক্টর বা এগুলো ঢুকতে পারবো না, কিন্তু চাকরি তো নেওয়া যায়। ওই যে মাল্টিপারপাসের ব্যবস্থাপনা কমিটিতে থাকতে পারবো না, কিন্তু চাকরি তো নেওয়া যায়, সিইও হয়েছে। তো সেম ডেস্টিনির বোর্ডে তো ঢুকতে পারতেছে না, তো চাকরি তো নেওয়া যায়, সিইও বা ওই যে ডাইরেক্টর মার্কেটিং হ্যান এগুলো দিয়া সিপা দিয়ে ওই চেষ্টা করতেছে আর কি। ওই আলাপে আমরা আর একটু পরে আসি, তার আগে এই আলাপটা একটু শেষ করে নেই। তো এখন দেখেন বোর্ড পুনর্গঠন হইলে কি হইতে পারে। আপনি দেখেন এই যে জনাব গোলাম রাব্বানী সুমন, উনি কি বোর্ডের কেউ?
বোর্ডের কেউ না, কিন্তু গত 9 মাস ধরে উনি শ্রম সময় মেধা অর্থ দিয়ে ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতেছে না। তার মানে আমাদের কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে জনাব গোলাম রাব্বানী সুমনের ভূমিকা আছে। উনি বোর্ডের ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও ওনার ভূমিকা আছে। অতএব আমি মনে করি উনি বোর্ডে আসার যোগ্য। জনাব জাহাঙ্গীর আলম, যিনি আমাদের হেড অফ অপারেশন ট্রেনিং, বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং, উনি কি ডেস্টিনির বর্তমান বোর্ডের ডাইরেক্টর? না। ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও গত 9 মাস 10 মাস ধরে উনি আমাদের শ্রম সময় মেধা অর্থ দিয়ে সহযোগিতা করতেছে। তার মানে উনিও আমাদের কর্মসংস্থান ফেরতে হেল্প করতেছে, উনিও বোর্ডে আসার জন্য যোগ্য। বোঝা গেল? কাজী আশরাফুল হক, উনি শ্রম সময় মেধা অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করতেছে, উনিও বোর্ডে আসার যোগ্য। এর বাইরে আরো যারা আছেন, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন, ওনার কথা তো আর বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে বেশি যদি কেউ বোর্ডে আসার জন্য যোগ্য হয়, উনি হচ্ছেন জনাব আশরাফুল আমিন। উনি কি বোর্ডে আছে? জনাব আশরাফুল আমিন বোর্ডে আছে? নাই। তো বোর্ডে না থাকা সত্ত্বেও গত 9-10 মাস ধরে ডেস্টিনির সকল কার্যক্রমে শ্রম সময় মেধা অর্থ দিয়ে সবকিছুতে সহযোগিতা সবচেয়ে বেশি যিনি করে যেতেছে, উনি হইতেছে জনাব আশরাফুল আমিন। উনিও বোর্ডে আসার জন্য সবচেয়ে বেশি যোগ্য। এর বাইরে আরো অনেকেই আছেন, যেমন আমাদের শেয়ার হোল্ডার হিসেবে যে আরো অনেকেই কাজ করতেছেন। যেমন ধরেন যে 12 জন শেয়ার হোল্ডার একত্রিত হয়, যেমন যে নেক্সাস জাহাঙ্গীর, ডায়মন্ড এক্সিকিউটিভ চট্টগ্রামের, অত্যন্ত সজ্জন এবং অত্যন্ত পার্সোনালিটি সম্পন্ন এডুকেটেড পিপল, ভদ্রলোক, উনিও কিন্তু ডেস্টিনির বোর্ডে আসার যোগ্য। তারপরে আরো অনেক লেডি শেয়ার হোল্ডার আছেন, ওনারাও বোর্ডে আসার যোগ্য। সোজা কথা, যে 12 জন গত 3-4 মাস আগে ডেসপারেট ডিসিশন নিয়ে ডেস্টিনির স্টেটমেন্ট চালু করে আমাদের কর্মসংস্থান ফিরাই দিচ্ছেন, ওনারাই ডেস্টিনির বোর্ডে আসার ক্ষেত্রে সবচেয়ে বেশি যোগ্য। আর বিপরীতে যে বাটপার যেগুলা বোর্ডে, হাইকোর্টের বোর্ডে থাকা সত্ত্বেও গত 9-10 মাস ধরে ডেস্টিনির কোনো কাজে সহযোগিতা করতেছে না এবং আমাদের কর্মসংস্থান ফেরতে ন্যূনতম ভূমিকা রাখে নাই, বরং বিরোধিতা করছে, এইগুলার বোর্ডে থাকার ন্যূনতম অধিকার নাই। ওই আপিলটাই মূলত একটা পক্ষ করছে আর কি। যাই হোক, বাকিটা বিজ্ঞ আদালত, উনি বিজ্ঞ আদালত যেই আদেশ দিবেন সেই আদেশই আমরা ফলো করে চলবো। তাহলে এখন দেখেন, একদিকে এই যে সিরামনির বিপ্লব বিকাশশীল, তারপরে আপনার এই যে সাইফুল আলম বিপ্লব বিকাশশীল, সিরামনির, তারপরে জাকির হোসেন কিসলু, শাহজাদ আল মাহমুদ, হোসেন আজাদ, ইব্রাহিম খলিল লিটন, এগুলা সহ 8-10টা একদিকে বোর্ডের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও গত 10 মাস ডেস্টিনির অফিসে আসতেছে না, শ্রম সময় মেধা অর্থ দিয়ে কোনো সহযোগিতা করতেছে না, আমাদের কর্মসংস্থান ফেরতে কোনো সহযোগিতা করতেছে না। বিপরীতে 8-10 জন ব্যক্তি ডেস্টিনির বোর্ডে না থাকা সত্ত্বেও শ্রম সময় মেধা অর্থ দিয়ে গত 10 মাস ধরে কন্টিনিউ ডেস্টিনিকে সহযোগিতা করতেছে, স্টেটমেন্ট চালু করে দিছে, ইনকাম চালু করে দিছে। আমরা এখন রয়্যালিটি ইনকাম করতেছি, সিলভার রয়্যালিটি গত সপ্তাহে ঘোষণা হয়েছে, দেখছেন অনেকে 15-20 হাজার টাকা রয়্যালিটি কমিশন পাইছে, ম্যাচিং কমিশন আমরা করতেছি, ইনকাম করতেছি, সমস্ত কিছু আমাদের চালু করে দিছে। একমাত্র আমাদের শুধু টাকা ফেরতের কার্যক্রমটা বাকি। এই টাকা ফেরতের ক্ষেত্রে সকল অডিট সম্পন্ন করে আদালতে আপিল করার ক্ষেত্রে ওই যে ডাইরেক্টরদের যে রেজুলেশন, সেই রেজুলেশনে ওই যেগুলো আসতেছে না 8-10 মাস ধরে অফিসে, সেই ডাইরেক্টরগুলো স্বাক্ষর করতেছে না। তাহলে দেখেন এগুলো কত বড় মাদার চোদ। এবার বুঝতে পারছেন ডেস্টিনির ব্যবসায়িক কার্যক্রম এবং ডেস্টিনির টাকা ফেরতের ক্ষেত্রে এই বোর্ডের ভিতরে, রাষ্ট্রীয় বোর্ডের ভিতরে যেগুলো দায়িত্ব পাইছিল, এদের ভিতর থেকে এই একটা অংশ বাটপারের নির্দেশনায়, বাটপারের প্ররোচনায় কোনো সহযোগিতা না করে হাত গুটায় বসে আছে। বুঝতে পারছেন? এবার এগুলোরে ধরা হবে, সময় মতো ধরা হবে। আমরা তো কইছি, মানে থাক আর গেলাম না ওইদিকে। তো এই হলো সার্বিক প্রেক্ষাপট। তাহলে এবার আসেন সর্বশেষ সিপা, সর্বশেষ যে সিপা দিয়া বাটপার ঢোকার চেষ্টা করতেছে। প্রথমত দেখেন 173-এর 22-এ 6টা রিট হয়েছে, মানে 6টা পক্ষ রিট করছে। এই 6টা পক্ষ রিটের পরে 3টা চাওয়া, বেসিক্যালি 3টা চাওয়া। একটা হলো নতুন বোর্ড গঠন ইনঅ্যাক্টিভদেরকে বাদ দিয়া, আর একটা হলো চেয়ারম্যান বদল, আর আরেকটা হলো এই আর কি আপিল। তাইলে 3টা ঘটনা যদি ঘটে, যে বোর্ড আছে সেই বোর্ড থাকতে পারে, সেটাতেও বাটপাড়ার আসার সুযোগ নাই। চেয়ারম্যান চেঞ্জ হইতে পারে, সেটাতেও বাটপাড়ার আসার সুযোগ নাই। বোর্ড পুনর্গঠন হইতে পারে, নতুন ডিরেক্টর আসতে পারে, সেটাতেও বাটপাড়ার আসার সুযোগ নাই। কেন নাই? আমি আপনাকে বলছি, বাটপাড়ার এখন শেয়ার নিয়ে টানাটানি, আরো তো ডিস্ট্রিবিউটরদের নামে তো মামলা তো চলতেছেই। তাইলে এবার আপনারা খেয়াল করে দেখেন, বাটপাড়ার তো এদিকে সুযোগ নাই। তাহলে ওই যে মাল্টিপারপাসে যেমনি সিপা দিয়া ঢুকছে, এখন ডেস্টিনি 2000 লিমিটেডও সিপা দিয়া ঢুকার একটা টেরাই টুরাই করতেছে আর কি। চাকরি 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 লইবার চায়, তার পছন্দের ভোট কইরা
এই বোর্ডের মাধ্যমে সে নিয়োগ নিয়ে ওই মাল্টিপারপাসের সিও যেমন হয়েছে এরকম হইতে চায় আর কি। তো সেটাই বা কতটুকু সম্ভাবনা, আসেন আমরা একটু দেখি। আপনারা তো ধরেন আমার তাহাজ্জুদি কাকারে আমি খুবই মহব্বত করি। কাকার লগে কাকারে নিয়ে কথা না কইলে আমার শান্তি লাগে না, আমি অনেক মহব্বত করি কাকারে। তো এখন দেখেন ঘটনাগুলা কি হইতে পারে তাইলে। ধরেন বোর্ড গঠন হইল, অনেক কিছু হইল, বাটপারে ধরেন সামহাও ধরেন ম্যানেজমেন্ট কইরা সিপা দিয়া চাকরি নিল। ওই মাল্টিপারপাসে যেমন সিও হইছে, ধরেন ডেস্টিনিতে হ্যাঁ ধরেন সিও হইলো, এমডি হইলো, ডাইরেক্টর হইলো, বা যেটাই হইলো, মানে চাকরি আর কি। পরিচালনা পরিষদের ডাইরেক্টরশিপ না, কিন্তু চাকরি ধরেন হইল। এরপরে কি হবে? এই যে 2-3 হাজার এনএফসি কার্ড আমরা করলাম, এটা বাতিল হয়ে যাবে? আপনারা যারা ফোন করে কন যে ভাই এনএফসি কার্ড যে করতেছি, 10 পয়েন্ট যে করতেছি, 500 পয়েন্ট যে করতেছি, ভাই এই বাটপাড়া এসে যদি সব বাদ করে দেয়, মিয়া বালের সাহস নিয়ে, এই বালের কইলজা নিয়ে আপনারা বিপ্লব করছেন, এই বালের কইলজা নিয়ে ব্যবসা করতেছেন, এইসব বাল সালের সাহস নিয়ে মিয়া সামনে আগান, যুক্তি দেই। এরপরে আর এই দয়া করে এরপরে আর ফোন করে এই ধরনের ভয় আর আশঙ্কার কথা কইেন না। ধরেন 2-3 হাজার যে এনএফসি কার্ড হয়েছে, ধরেন বাটপার সিপা চাপা দিয়া চাকরি নিল, ঢুকলো, এত কিছু কইলাম, তার তো সম্ভবই না ঢুকা, এত এত সংকটের ভিতর দিয়া। এরপরে ধরেন সিপা দিয়া ঢুকলো, তো এই যে 2-3 হাজার এনএফসি কার্ড হয়েছে, এই 2-3 হাজার এনএফসি কার্ড বাদ হয়ে যাবে? এই যে 10 থেকে 15-20 হাজার যে 10 পয়েন্টের এই যে প্রোডাক্ট কিনা যে সেন্টার অ্যাক্টিভ হইলো, ডিন ভেরিফিকেশন হইলো, এগুলা বাদ হয়ে যাবে? এই যে আমাদের যে সেন্ট্রাল ট্রেনার প্যানেল নিয়োগ হয়েছে, আমাদের পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইরা সহ আরো অনেক ডায়মন্ডদের সহ যে সেন্ট্রাল ট্রেনার প্যানেল হয়েছে, এই সেন্ট্রাল ট্রেনার প্যানেল বাদ হয়ে যাবে? আমাদের যে 5 জন হেড অফ অপারেশন আসছেন দায়িত্বে, হেড অফ অপারেশন আইটি, হেড অফ অপারেশন প্রোডাক্ট, হেড অফ অপারেশন আইটিতে আমাদের এই যে শহীদুল হক বাবু উনি আছেন, হেড অফ প্রোডাক্টে আমাদের গোলাম রব্বানী সুমন আছেন, তারপরে হেড অফ ট্রেনিং এর জনাব জাহাঙ্গীর আলম আছেন, এরকম আরো অনেকেই আছেন। তো এই যে হেড অফ অপারেশন আইটি 5 জন, এরা সবাই হেড অফ অপারেশন, এই 5 জন কি বাদ হয়ে যাবে? আমাদের মেজবা ভাই ডিএমসিএসএল এর পূর্বের ব্যবস্থাপনা কমিটির সদস্য মেজবা ভাই লিখছেন, ডিএমসিএসএল এর বিনিয়োগকারীরা যেন সঠিকভাবে তাদের টাকা ফেরত না পায়, তার জন্য বিশ্ব বাটপার রফিকুল আমিন উচ্চ আদালত কর্তৃক ডিএমসিএসএল কে অবসায়ন বিলুপ্তি করা হলো, সে রায়ের বিরুদ্ধে মামলা পরিচালনা করছে না। মেজবা ভাইয়ের কথাকে কিন্তু গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ উনি সাবেক ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য মাল্টিপারপাসে। তার মানে মেজবা ভাইয়ের বক্তব্য থেকে আমরা যেটা জানলাম যে আদালত মাল্টিপারপাসের অবসায়নের যে রায় দিছে, এই রায়ের বিরুদ্ধে বাটপার কোনো আপিল করে নাই ওনার বক্তব্য অনুযায়ী। তাহলে দেখেন আপিল যদি নাই করে থাকে, তাহলে এখনো তো অবসায়নের রায় বহাল আছে। তো অবসায়নের রায় যেটার বহাল আছে, সেই অবসায়নের রায় বহাল থাকা সত্ত্বেও বাটপার দেখেন ওই তত্ত্ব হালনাগাদের নামে 1000 করে নিয়ে আরো অনেকের গোয়া মারতেছে। যাই হোক, যে আলোচনা ছিলাম সেই আলোচনায় ফিরে আসি। তাহলে দেখেন, ধরেন বাটপার সিপা চাপা দিয়ে ঢুকলো, চাকরি নিল মাল্টিপারপাসের সিইওর মতো, ডেস্টিনির বোর্ডে ধরেন ওরে চাকরি দিল বোর্ডের লোকেরা। তো এই যে 2-3 হাজার এনএফসি কার্ড হচ্ছে, বাদ হয়ে যাবে? 8-10 হাজার 20 হাজার যে 10 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে যে সেন্টার অ্যাক্টিভ হয়েছে, ডিন ভেরিফিকেশন হয়েছে, এগুলো বাদ হয়ে যাবে? সেন্ট্রাল যে ট্রেনার প্যানেল হয়েছে, এটা বাদ হয়ে যাবে? 5 জন যে হেড অফ অপারেশন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা বাদ হয়ে যাবে? ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় যে নিয়োগ দেওয়া হয়েছে, এগুলো বাদ হয়ে যাবে? আমরা যে এলটিও, জেডটিও, সিটিও হয়েছে, এগুলো বাদ হয়ে যাবে? হুদাই মিয়া আপনারা খালি হুদাই আশঙ্কা করেন আর হুদাই চিল্লান। শোনেন, কোন মানে নিঃসংকোচ চিত্ত না হইলে আপনি কাজই করতে পারবেন না। কনফিউশনের মধ্যে থাকলে আপনি কাজই করতে পারবেন না। কনফিউশনে যে গাড়ির ইয়ার মতো, অ্যাক্সেলেটারের মতো, তো আপনি একদিকে আপনি মানে গাড়ির কনফিউশন হইতেছে ব্রেকের মতো, একদিকে আপনি অ্যাক্সেলেটার চাপ দিয়ে গাড়ি আগাইতেছেন, আবার আরেকদিকে ব্রেক চাপেন, তাই লেগে তো আপনার কাজ হয় না মিয়া। কনফিউশন বাদ দিয়া, কনফিউশন ঝাইরা দিয়া মিয়া ডেসপার্টলি কাজ করতে হইব। আমরা হইলাম বিনিয়োগকারী মিয়া, আর এরা হইলো পাওনাদার, বাটপারে পাওনাদার, বাটপারে হইলো পাওনাদার। তো বাটপারে আমগরে আবার কি ভয় দেখাইবো? আমগো ভয়ে বাটপার দরের উপরে থাকবো, ওরা অল টাইম দরের উপরে রাখবো আমরা বিনিয়োগকারীরা। উল্টা মিয়া আপনারা বিনিয়োগকারীরা মিয়া কি বালের ভয় পান? আপনাকেও ভাই কথাবার্তা শুনলে বিরক্ত লাগে, ফোন করে এদিক সেদিক অনেক কিছুই কন। এইসব চিন্তা ভাবনা বাদ দিয়া বোর্ড কি হইতেছে না হইতেছে, অমুক কি হইতেছে না হইতেছে, এইসব ভুগিচুকি বালসাল বাদ দিয়া 10 পয়েন্টের কাজে মনোযোগ দেন, এনএফসি কার্ডের দিকে মনোযোগ দেন। এই 500 পয়েন্টের সেল হয়েছে, শুরু হয়েছে খুলনাতে, ঢাকার এতদিন ঢাকায় সেল হয়েছে, ঢাকার বাইরেও 500 পয়েন্টের সেল শুরু হয়েছে, খুলনায় সেল হয়েছে, শুনছেন তো?
আর এই যে রয়্যালিটি আসার পরে মুরুক্ষ চোদাগুলা কয় রয়্যালিটি আইছে এত কম। এই ফকরা চোদারা একসময় কি কইছে জানেন? কয় রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। তো এরপরে যখন সার্ভার চালু হইলো কয় সার্ভার চালু হয়েছে, এটা ভুয়া, আর কিছু হবে না। এরপরে 10 পয়েন্টের প্রোডাক্ট শুরু হইলো, 500 পয়েন্টের প্রোডাক্ট শুরু হইলো, কয় রফিকুল আমিন ছাড়া লোকজন আসবে না। এরপরে যখন নতুন জয়েনিং শুরু হইলো কয় পারলে এইসব করে দেখো। এখন যখন রেগুলার স্টেটমেন্টও চলতেছে, ম্যাচিংও হইতেছে, রয়্যালিটিও শুরু হয়েছে, এখন কয় রয়্যালিটি অনেক কম, এই রয়্যালিটিতে কিছু হয় না। রফিকুল আমিন থাকলে নাকি কোটি কিটি টাকা নাকি রয়্যালিটি দেয়তো। আরে মুরুক্ষ চোদা, 2000 সালে যখন কোম্পানি চালু হয়েছে প্রথমেই কি কোটি টাকা মানুষ ইনকাম করছে? 2000 সালে যাত্রা শুরু করার পরে কোটি টাকা ইনকাম করতে 2007-08 পর্যন্ত ব্যবসা করতে হয়েছে। তো এখন তো ডেস্টিনি আবার সেম নতুন ভাবে শুরু করছে। তো এই বছর খানেক যাইলে পরে এরপরে না এটার মজা বোঝা যাইব। এই 15-20 হাজার টাকা ইনকাম এটা নাকি কম। আরে বেটা মুরুক্ষ চোদা, তোরা দালাল যেগুলা তগরে কই, যেই ডেস্টিনিরে তোরা 13 বছর বন্ধ করে রাখছিলি পরিকল্পিত ভাবে, সেই ডেস্টিনি থেকে এখন 1 টাকা পাইলেও আলহামদুলিল্লাহ। যেই ডেস্টিনি ছিল বন্ধ, যেই ডেস্টিনি কলাপস হয়ে গেছিল, সেই কলাপস হয়ে যাওয়া কোম্পানি 1 টাকা দিলেও এটাই আলহামদুলিল্লাহ। সেই জায়গায় 16,000 অনেক বেশি বেটা। ভাই একটু পরে ফোন দেন, একটু। তাইলে এই সার্বিক প্রেক্ষাপটে আপনাকেও চিন্তা দূর হয়েছে? বিসি কান্দে যে উঠছিল, বিসি নামছে না এখনো বিসি কান্দে আছে? জাগো বিসি কান্দে আছে, বিসি কান্দে নিয়ে বয়ে থাকেন। আর যারা ডেসপারেট, যারা দুঃসাহসী, যারা বিপ্লব, তারা ঠিকই কাজ করে যেতেছে এবং তারা ঠিকই কাজ করে যাবে। ওই বোর্ডে চিপা দিয়া বাটপার আইলে কি হবে, আর বোর্ডে বাটপার না আইলে কি হবে, এইসব ভুগিঝুগি চিন্তা টেনশন এটা বাদ দেন, দেয়া কাম করেন। আর আমি তো ইভ্যালুয়েশন তো দিলামই, আমি আমার ইভ্যালুয়েশন দিলাম। এবার বুঝলাম অর্থঋণ আদালতে বাটপারের নামে মামলা চলতেছে, যার ডেস্টিনি শেয়ার থাকবে কি থাকবে না সেটা নিয়ে। তারপরে এই চট্টগ্রামের বিনিয়োগকারীরা মামলা করছে, তারপরে ঢাকায় হুদাবাই মামলা করছে। ওই আগামী জুন থেকে এটার সাক্ষী গ্রহণ শুরু হইব, বিনিয়োগকারীরা সাক্ষী দেওয়া শুরু করবো বাটপারের বিরুদ্ধে। এদিক থেকে আবার এই যে এত কিছু, এর ভিতর থেকে আবার এত সোজা। আর আপনারা হুদাই টেনশনে কইরা একেবারে মানে পায়জামা নষ্ট করে ফেলান অনেকেই। ভাই এরকম ভিতর ডিমরা আমারে দয়া করে ফোন দিয়েন না। যাই হোক, শেষ করে দিই। তাহলে দেখেন, এবার আমি একটু মানে কনক্রিট একটা মেসেজ দিই আপনাদেরকে। দেখেন, ডেস্টিনির বোর্ডের 173/22 রায়ে আমাদের কর্মসংস্থান ফেরতের নির্দেশনা প্রাপ্ত ডাইরেক্টর হওয়া সত্ত্বেও কারা কারা অফিসে আসতেছে না? বিপ্লব বিকাশশীল আমাদের এই কার্যক্রমে শ্রম সময় মেধা অর্থ দিয়ে আমাদের সহযোগিতা করতেছে না। বিপ্লব বিকাশশীল, জাকির কিসলু, হোসেন আজাদ, শামনুন হাসান শামীম, শাহজাদা আল মাহমুদ, ইব্রাহিম খলিল লিটন, এরকম সহ আরো 4-5টা, এই হলো মোট 8-10টা। এগুলা বোর্ডের ডাইরেক্টর হওয়া সত্ত্বেও আমাদের কর্মসংস্থান ফেরতের ক্ষেত্রে রাষ্ট্রের নির্দেশনাকে উপেক্ষা কইরা ইনঅ্যাক্টিভ হয়ে বসে রয়েছে। বিপরীতে বোর্ডে না থাকা সত্ত্বেও আমাদের কর্মসংস্থান ফেরতের জন্য, আমাদের বিনিয়োগ ফেরতের জন্য বোর্ডের ডাইরেক্টর না হওয়া সত্ত্বেও স্বপ্রণোদিত হইয়া জনাব আশরাফুল আমিন আমাদের জন্য কাজ করতেছেন। জনাব গোলাম রব্বানী সুমন উনি আমাদের জন্য কাজ করতেছেন। জনাব কাজী আশরাফুল হক উনি আমাদের জন্য কাজ করতেছেন। তারপরে আপনার এ.কে.এম. শহীদুল হক বাবু, উনি শেয়ার হোল্ডারও না, উনি বোর্ডের ডাইরেক্টরও না, তারপরে উনি আমাদের জন্য কাজ করতেছেন। তারপর জনাব জাহাঙ্গীর আলম, ডায়মন্ড এক্সিকিউটিভ, উনি শেয়ার হোল্ডার বাট ডেস্টিনির বোর্ডে নাই, তারপরে উনি স্বপ্রণোদিত হইয়া শ্রম সময় মেধা অর্থ দিয়ে আমাদের জন্য কাজ করতেছেন। তাহলে এবার আপনারাই বলেন, যে বাটপারের বাচ্চাগুলারে আদালত রায় দেয়া বলছে আমাদের 45 লাখের কর্মসংস্থান ফেরতের জন্য কাজ করতে, সেই বাটপারগুলা এর কিছু অংশ কাজ করতেছে না। বিপরীতে যারা বোর্ডে ডাইরেক্টর না, তারা আমাদের শ্রম সময় মেধা অর্থ দিয়ে আমাদের কর্মসংস্থান ফেরতের জন্য কাজ করতেছে। তবে ডেস্টিনির বোর্ডের 4 জন ব্যক্তি সঠিকভাবে আমাদের পক্ষে আদালতের রায় মোতাবেক কাজ করতেছেন। একজন হলেন জনাব সাইফুল আলম রতন, একজন হলেন জনাব কামরুল হাসান, জনাব প্রফেসর মঈন এবং জনাব ইকবাল কাদরি। আমার জানা মতে এই 4 জন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তাইলে ডেস্টিনির সমস্যাটা কই বুঝতে পারছেন তো? এই যে বোর্ডের ভিতর থেকে যেগুলো ঘুটু করতেছে, এগুলাই হলো মূল সমস্যা। আমাদের কর্মসংস্থানের বাধা তো দিছেই, পারে নাই, কর্মসংস্থান চালু হয়ে গেছে, আমরা ইনকাম করতেছি। এখন অডিটের কাগজে স্বাক্ষর করতেছে না, যাতে আদালতে অডিট জমা দিয়ে আমরা টাকা ফেরতের
পথ যেন সুগম হয়, সেই অডিটের অনুমোদন পর্যন্ত, অডিট আমার জানা মতে যতদূর জানি অডিট হয়ে গেছে, এখন বোর্ডের ডাইরেক্টরদের রেজুলেশনে স্বাক্ষর দরকার। ওই হাতে গোনা কয়েকটা বাটপার, ওই বড় বাটপারের নির্দেশে এই স্বাক্ষর করতেছে না। এবার বুঝছেন তো আপনারা প্রবলেমগুলো কোন জায়গায়। তো আমাদের কর্মসংস্থান, এই মাদার চোদ, আমাদের কর্মসংস্থান তোরা আটকাতে পারস নাই, আমাদের বিনিয়োগ ফেরতের নির্দেশনাও তোরা আটকাতে পারবি না। গণজোয়ারে গণদাবি তো তোরা ভাষ্যে যাবি, সামনে তোদের জন্য কঠিন দিন আসতেছে, ওয়েট কর। এই হলো মোটামুটি আলোচনা। আশা করি আপনারা বুঝতে পারছেন পুরো বিষয়টা, যে কোন দিকে কোন সিপায় কি হইতেছে না হইতেছে। তো ওই সিপা সাপা সবই একটু জাইরা আলোচনা করলাম। এবার ওই কলজায় পানি আইছে যারা কন যে বাট পারে বোর্ডে এলে কি হইব, এই হইব সেই হইব, এসব বালসালের চিন্তাবাদ দিয়া কাম করেন, মনোযোগ দিয়া কাম করেন। কামের কথা বা কামের কোনো বিষয় হলে দয়া করে ফোন দিয়েন। আর ওই যে ওইসব ওইটা কি হইব, কি হইব, এইসব আশঙ্কা নিয়ে ভাই আমার কেউ ফোন দিয়েন না। যাই হোক, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট আলোচনা করি। এটা আমি গত 2টা লাইভেও আলোচনা করছি, আজকেও করি। 2012 সালের আগে আপনার যে ডেসপারেট ড্রিম ছিল, এখন আপনার সেই ডেসপারেট ড্রিম নাই। আমাদের রাসেল হাসান টিপু, আমাদের ডেডিকেটেড লিডার টিপু ভাই লিখছেন, কিশোরগঞ্জের আবুল হাসান রেনিয়া কিছু কন, আমার এলাকায় ডেস্টিনির নাম বেচতে স্বপ্ন শহরের টাকা কালেক্ট করতেছে। সমস্যা নাই, করতে দেন। ওই ছাগলের সোহাসান তো ওইটা করতে দেন, এগুলো আউট অফ সিলেবাস, এর লিগে এগুলো নিয়ে বেশি কথা কই না আর কি। যাই হোক, টাকা কালেকশন করতে দেন। টাকা কালেকশন করতেছে জাগো কাছ থেকে, ওরাই এগুলারে গণধলাই দিব সামনে, টেনশন নিয়েন না। তো যাই হোক, যেই কথা কইতেছিলাম, 2012 সালের আগে আপনার যে ডেসপারেট ড্রিম ছিল, এখন আপনার সেই ডেসপারেট ড্রিম আছে নাই? প্রতিদিন এমএলএম সময় দিতেন 12 সালের আগে, এখন সময় দেন না। প্রতিদিন ব্যবসাটা নিয়ে ভাবতেন, আগে ভাবতেন, এখন ভাবেন না। 2012 সালের আগে গোল সেট করে কাজ করেছিলেন, এখন গোল সেট আছে? গোল সেট কি আপনি নিজেই তো নাই? নিজের টিম নিয়ে চিনমৈত্রীতে প্রোগ্রাম করবেন এরকম স্বপ্ন দেখেন কেউ? এরকম গোল সেট করছেন? করেন, এইগুলা করেন, কাজে নেমা পড়েন। আর ওই যে আমি আরো একটা কথা কইছিলাম গত লাইভে, আজকেও কই, 2012 সালের কথা বাদ দেন, 2000 সালের কথা ধরেন। 2000 সালে যখন এই 1, 1.5, 200 বা 500 ডেসপারেট লোক এবং 40 থেকে 50 হাজার সিআইডি অ্যাক্টিভ কইরা ওই যে নিউ ইয়র্ক থেকে কাটতে আবার পারে যাইলো, ডেস্টিনি যে করলো, তখন কি বাংলাদেশের মানুষ জানতো ডেস্টিনি নামে কোনো কোম্পানি আছে? জানতো না। সেই 1, 1.5, 200 বা 300 ব্যক্তি ডেসপারেটলি অ্যাক্টিভ ভাবে কাজ করে সারা বাংলাদেশে মেসেজ ছড়াইছে যে ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে। সেই ধারাবাহিকতায় 2008-10 হয়ে 2012 হয়ে এই ডেস্টিনি। তো সেম আজকে 2025-26 সালে আইসা মানুষ কি জানে যে ডেস্টিনি আবার পুনরায় চালু হয়েছে? জানে না। তো ওই যে হাতে গোনা ডেসপারেটলি 8, 10, 15, 20, 100, 200, 500 ডেডিকেট পিপল যারা ডেসপারেটলি কাজ করতেছে, তাদেরই দায়িত্ব এখন এই বাংলাদেশকে জানানো যে হ্যাঁ ডেস্টিনি আবার চালু হয়েছে। 2000 সালে যেরকম সারা বাংলাদেশকে জানানোর দায়িত্ব ছিল ডেস্টিনি নামে একটা কোম্পানি আছে, এটা জানানোর দায়িত্ব ছিল হাতে গোনা 100-5 লোকের। এরাই পরবর্তীতে ডায়মন্ড ক্রাউন হয়েছে এবং সেলিব্রিটি হয়েছে ডেস্টিনির। তো সেম ডেস্টিনি যে আবার চালু হয়েছে, এটাই তো এখন কেউ জানে না। তাহলে সারা বাংলাদেশের কাছে মেসেজ পৌঁছানোর দায়িত্ব এই 400-500 ডেসপারেট ডেডিকেটেড লিডারের। এরাই হবে আগামী দিনের সেলিব্রিটি, এরাই হবে আগামী দিনের ক্রাউন ডায়মন্ড। এখন আপনি সেলিব্রিটি হইবেন না বোকা চোদা হইবেন, সেটা আপনার দায়িত্ব। সাইফুল ভাই লিখছেন, আমাদের গজারি সাইফুল ভাইয়ের নামে আমি কি দিছি জানেন? গজারি সাইফুল, মানে সাইফুল ভাই কাঠের ব্যবসা করে। তো উনি প্রায়ই কয় যে ভাই আলিসের দালাল ফালালের লেগে গজারি পাঠামো কিনা। আমি কি সমস্যা নেই, স্টকে রাখেন, স্টকে যখন লাগে গজারি চালান পাঠাই দিয়েন, গজারি চালান আমরা দিয়ে দিব মনে। আমাদের সাইফুল ভাই লিখছেন, রফিক বাটপার চোরা, তোর আর ভয় নাই, সে আইনের মায়ের পেছে ভালো জানে। ভাই আর কোয়েন না, এই বাটপারের কথা আর কোয়েন না। গত 13টা বছর ধইরা এই 45 লক্ষ মানুষরে নিয়ে সিনিমিনি খেলছে, এখনো তামসা চোদাইতেছে। লাভ নাই, ওরে সব তামসা লাভ না, তামসা ওর গোয়া দিয়ে ভৈরা দেওয়া হবে, সমস্যা নাই, সেই দিন আসতেছে, জাস্ট ওয়েট এন্ড সি। তো যেই কথাটা কইতেছিলাম, 2000 সালে যাত্রা শুরু হওয়ার পরে সারা বাংলাদেশকে ডেস্টিনির নামটা পৌঁছানোর দায়িত্ব ছিল হাতে গোনা কিছু লোকের। তো এখন ডেস্টিনি যে আবার চালু হয়েছে, এটা সারা বাংলাদেশকে জানানোর দায়িত্ব হাতে গোনা কিছু লোকের। আসেন ওই হাতে গোনা কিছু লোকের মধ্যে আমরা হই, আসেন আমরা সেই হাতে গোনা কিছু লোক হইয়া ডেসপারেটলি কাজ শুরু করি। তো অনেক আলোচনা করলাম, নিজের খেয়া বনের মোষ কত আর তারামো, আপনারা তো কন তো কত কিছুই। আপনাকেও কথা শুনলে ভাই হাসি লাগে, এক একজনে এক এক সময় ফোন করে এমন এক এক কোয়েশ্চেন করেন,
হাসি লাগে, আবার অনেক সময় বিরক্তিও লাগে। তো যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমেই ধন্যবাদ আমাদের কমরেড, আমাদের তারুণ্যের আইকন, আমাদের ডেসপারেট ডেডিকেটেড সংগ্রামী লিডার, আমাদের ডেডিকেটেড তারুণ্যের আইকন, আমাদের কমরেড জনাব আশরাফুল আমিন। কমরেড, আপনার লাল সালাম। আপনার লাল সালাম এই জন্য যে আমরা এখন আবার গর্বের সাথে বুকে গর্ব নিয়ে, গর্ব ভৈরা আমরা এখন আবার ডেস্টিনির কথা বলতে পারি, মানুষের সামনে ডেস্টিনির ব্যানার নিয়ে যাইতে পারি, কথা বলতে পারি। আমাদের পূর্বের যে সম্মান, সেই সম্মান ফেরতের জন্য আমরা আবার মাঠে যে নামতে পারছি, এই জন্য কমরেড জনাব আশরাফুল আমিন, আপনাকে লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই 12 জন শেয়ার হোল্ডারকে, যে 12 জন শেয়ার হোল্ডার মাস 4 আগে ডেসপারেট ডিসিশন নিয়ে এই বাটপারের ষড়যন্ত্রের বিরুদ্ধে দৃপ্ত পদক্ষেপে স্টেটমেন্ট চালুর ঘোষণা দিয়ে স্টেটমেন্ট চালু করে দিয়েছিলেন। সেই 12 জন শেয়ার হোল্ডারের প্রতি অশেষ ধন্যবাদ। আপনি খেয়াল করে দেখেন, এই যে স্টেটমেন্ট যদি চালু না হইতো, আমাদের পকেটে কি এই ইনকামটা ঢুকতো? এই যে কেউ যে আজকে 12,000 টাকা রয়্যালিটি কমিশন পাইছে, কেউ 14,000 টাকা পাইছে, কেউ 15,000 টাকা পাইছে, কেউ 7,000 পাইছে, কেউ 10,000 পাইছে, কেউ 5,000 পাইছে, তাহলে ওই যে বাটপার গোষ্ঠী যে বলছিল নো স্টেটমেন্ট নো এনএফসি, তারা যদি এই নো স্টেটমেন্ট নো এনএফসি বলে সব বন্ধ রাখতো, তাহলে আজকে আমাদের পকেটে ইনকামটা ঢুকতো না। তার মানে এই বাটপার গোষ্ঠী আমাদের ইনকাম বন্ধ রাখতে চায় ভাই। আমাদের পকেটে যেন টাকা না ঢুকে, আমাদের পকেটের টাকা তারা বন্ধ রাখতে চায়, আমাদের ইনকাম বন্ধ রাখতে চায়, আমাদের কর্মসংস্থান বন্ধ রাখতে চায় বাটপারের গোষ্ঠী। এগুলার দেখা মাত্রই গণধোলাই দিবেন। এই 45 লক্ষ লোকের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, এগুলোর দেখা মাত্রই লাথি উষ্টার উপরে রাখবেন। খেয়াল করে দেখেন, সবকিছু বন্ধ থাকলে রয়্যালিটি কমিশনের মাধ্যমে এই টাকা আমরা পাইতাম। আমাদের ইনকাম বন্ধ করতে চায় ওরা, আমাদের কর্মসংস্থান বন্ধ করতে চায় ওরা, ওদের কোনো ক্ষমা নাই। যাই হোক, সেই 12 জন শেয়ার হোল্ডার যারা ডেসপারেটলি ডিসিশন নিয়ে স্টেটমেন্ট চালু করছিলেন, আপনাদের প্রতি লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের ফাউন্ডার ডাইরেক্টরদের প্রতি, বিশেষ করে যারা প্রবাসী থেকে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সেই 2012 সালের পর থেকে আজ পর্যন্ত ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আমাদের এই 3 জন ফাউন্ডার ডিরেক্টরের প্রতি অশেষ শ্রদ্ধা এবং আপনাদেরকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বোর্ডের যে 4 জন ডিরেক্টর প্রকৃতপক্ষে 173-এর 22-এর পক্ষে কাজ করতেছেন, সেই 4 জন, জনাব সাইফুল আলম রতন, জনাব কামরুল হাসান সহ বাকি 2 জন সহ যে 4 জন, আপনাদের প্রতিও লাল সালাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে 5 জন হেড অফ অপারেশন, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছেন এবং ডেস্টিনির আজকের এই প্রেক্ষাপটে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেসপারেটলি কাজ করে যাচ্ছেন। সেই 5 জন হেড অফ অপারেশনকেও, হেড অফ অপারেশনের দায়িত্বে যারা, তাদেরকেও স্যালুট জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের হেড অফ অপারেশন যে 5 জন, তাদের বাইরে আরো যারা কাজ করছেন বিভিন্ন দায়িত্ব নিয়ে, অফিসিয়াল অ্যাক্টিভিটিস এবং অফিসিয়াল স্টাফ হিসেবে যারা আমাদেরকে সময় দিয়ে যাচ্ছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের আমাদের দায়িত্বশীল জিগরি ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ। যে সকল সংগ্রামী বিপ্লবী পিএইচডিরা গত 1 যুগ ধরে ডেসপারেট ডিসিশন নিয়ে তিল করে আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে কাজ করে তলবি সভা থেকে শুরু করে আজ পর্যন্ত ডেস্টিনিকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সেই পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, সাইদ ভাই, হিরো ভাই, ওয়াসিম ভাই, আসাদ ভাই, আজাদ ভাই সহ আরো যারা, এর বাইরে পিএইচডি ফোরামের বাইরেও আরো কিছু ডেডিকেটেড ডিস্ট্রিবিউটর আছেন, আমাদের মিরপুরের মনির ভাই, হাদিস ভাই, ওনারাও সেই সময় অত্যন্ত পরিশ্রম করেছেন, ওনাদেরকেও ধন্যবাদ। এবং পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি অশেষ ধন্যবাদ, যারা আমাদের ডিস্ট্রিবিউটরদের স্বার্থ সংরক্ষণে সদা তৎপর থেকে কাজ করে যাচ্ছেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং পিএইচডি ফোরামের দায়িত্বশীল ভাইদের প্রতি আবারও স্যালুট জানাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা বিভিন্নভাবে আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করছেন, অনেক টেকনিক্যাল ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন এবং বাটপার গোষ্ঠীর সকল বাটপারি কোথায়, কোন জায়গায়, কোন চিপাচাপা দিয়ে কোন বাটপারি করে এবং কোন জায়গায় তাদের 2 নম্বরই আছে, এগুলো আমাদেরকে যারা ইন্টারনালি তথ্য দিয়ে সহযোগিতা করছেন, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলবো, কইলজায় পানি আনেন, ওই হোগা শুকায়া বৈশা থাকেন না, বিসি কান্দে উঠে বৈশা থাকেন না। আপনার বিনিয়োগ আপনার আদায় করে নেওয়ার জন্য আপনাকেই সোচ্চার হইতে হবে,
আপনার কর্মসংস্থান আপনার আদায় করে নেওয়ার জন্য আপনাকে সোচ্চার হইতে হবে। আমরা সোচ্চার হয়ে আমাদের কর্মসংস্থান আদায় করে নিছি। সার্ভার চালু, স্টেটমেন্ট চালু, ইনকাম চালু, রয়্যালিটি কমিশন চালু, ম্যাচিং কমিশন চালু, প্রোডাক্ট ওকে, সিস্টেম ওকে, সার্ভিস ওকে, এভরিথিং ইজ ওকে। এইবার আমরা সদা তৎপর থেকে আমাদের বিনিয়োগও আমরা ইনশাল্লাহ আদায় করে নিব। তো সেই ক্ষেত্রে বিসি কান্দে উঠে রাখলে হবে না, সচেতন থাকতে হবে। আর মালিক পক্ষের যারা সত্যিকার অর্থে ডেস্টিনির পক্ষে কাজ করতেছে, 45 লক্ষ মানুষের পক্ষে কাজ করতেছে, তাদেরকে সাপোর্ট করতে হবে। আর যারা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, মালিক পক্ষের যে বাটপার গুলা আমাদের 45 লক্ষ লোকের বিরুদ্ধে কাজ করতেছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সেই সচেতন ডিস্ট্রিবিউটর হইতে হবে আমাদেরকে। অতএব বিসি কান্দে না উঠাইয়া সাহস নিয়ে কাজ শুরু করেন, সাহস নিয়ে নিজের ইনকাম শুরু করেন, সাহস নিয়ে নিজের ব্যবসা শুরু করেন, পাশাপাশি বিনিয়োগের ব্যাপারে সোচ্চার থাকেন। মনে রাখবেন, আগামীর ডেস্টিনিতে আর কোনো বাটপারি 2 নাম্বারই চলবে না। আগামীর ডেস্টিনিতে আর যে প্যাকেজ পুকেজ ফ্ল্যাট পুলাট টাকা কালেকশনের ধান্দাবাজি আর চলবে না। আগামীর এই ডেস্টিনিতে, নবযুগের এই ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, নবযুগের এই ডেস্টিনিতে এখন মাজলুমের বিজয় হবে, এবং নবযুগের এই ডেস্টিনিতে ওই মুরুক্কচোদা দালাল, সেই মুরুক্কচোদা মাজলুম, এই মাজলুম জনগোষ্ঠীর চূড়ান্ত পতন হবে। আর আমরা যারা ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।